শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, একটু অসুস্থ আছি, কিন্তু তোমাকে পাশে পেলে রাঙা সকালের সেটে আসলে মন ভালো হয়ে যায় আর সুস্থ হয়ে যায়। আমি সত্যি বললে না মিথ্যা বললে কি? আমাকে দেখে এখন কি মনে হচ্ছে তোমার? তোমাকে দেখে ভালোই লাগছে। নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে, তো নতুন বছরটা তোমার কেমন যাচ্ছে? চার দিন তো হয়ে গেল। হ্যাঁ, এখন পর্যন্ত ভালোই কেটেছে। আশা করি পুরোটা সময়, একদম পুরোটা বছর এভাবেই ভালো কাটবে। বাহ, তোমার কেমন কেটেছে? আমার গত বছর তো ভালোই কেটেছে, খুবই ভালো কেটেছে। তো আশা করছি যে ভালো খারাপ মিলেই তো জীবন। একদম। এবং আমাদের রাঙা সকাল অনুষ্ঠানে আমরা যারা বসি, যাদের সাথে কথা বলি, তাদের জীবনের গল্প তো থাকে, উত্থান পতন কিংবা অনেক কিছু আমরা শিখি। তো আমরা যদি খারাপও থাকি, সেই দিনগুলো ভালো করে দেয় তাদের কথাগুলো। সত্যি বলেছো। আজ সেরকমই একটি দিন। আজ একজন বিশেষ মানুষ রয়েছে আমাদের মাঝে, যার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, সেগুলো দর্শকদের সাথে ভাগাভাগি করে নেব। তবে তার আগে তার নামটি চলো জানিয়ে দিই। চলো দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় এসেছেন অভিনেতা, নাট্যকার, নাট্য নির্মাতা শফিক সাদিকী। হ্যাঁ দর্শক, আজকে আমরা দীর্ঘদিন পর তাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাবো। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? ভালো। আপনাকে দীর্ঘদিন পরে দর্শকরা দেখতে পেয়েছে এক বছর আগে মাছরাঙা টেলিভিশনের বিনোদন সারাদিন অনুষ্ঠানে। আবার দেখতে পেল মাছরাঙা টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালে। কেমন লাগছে আপনার? সত্যিকার অর্থে বলবো, মাছরাঙা পরিবারকে আসলেই আমি ধন্যবাদ জানাই। আমি যখনই আসি, মাছরাঙা পরিবার, বিশেষ করে আপনি এবং আপনার প্রযোজনা প্রতিষ্ঠান, তারা আমাকে স্মরণ করেন এবং আমি আসি। আমার অনেক অনেক ভালো লাগে বা ভালো লেগেছে। কেন স্মরণ করি জানেন? কারণ হয় না যে 90s-এর আমরা যারা দর্শক, তুমি অবশ্য 90s-এর না, তো সেই সময় আমরা যারা নাটক দেখতাম, হ্যাঁ, আমার মনে আছে যে 21শে ফেব্রুয়ারি 1993 সালে, তখন তো বিটিভি ছিল, হ্যাঁ, তো একটা নাটক প্রচারিত হয়েছিল ঘরের চাবি। হ্যাঁ, তো সেখানে আমাদের কিংবদন্তি আফজাল হোসেন ছিলেন, বিপাশা হায়াত ছিলেন এবং আপনিও ছিলেন। তো আমার শিশু মনে সেই সময় চরিত্রটা এত প্রভাব ফেলেছিল, পরবর্তীতে আপনার যত নাটক দেখেছি মুগ্ধ হয়ে দেখেছে। কিন্তু তারপর তো বিরতি নিলেন। কেন বিরতি নিলেন সব শুনবো, তবে আমি গল্পটা একদম ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আমার জন্ম নারায়ণগঞ্জ, আমি ওখানে বেড়ে উঠেছি। ওখান থেকে আমার শুরু। আর বিশেষ করে আমার বাবার এয়ারফোর্সে ছিলেন, তো রিটায়ার করার পরে উনি বাংলাদেশ জুট মিল কর্পোরেশনে উনি জয়েন করেছিলেন। সেই সুবাদে আমার বিভিন্ন জেলায় তার সঙ্গে, যেহেতু আমি ছোট ছেলে ছিলাম, তো সেক্ষেত্রে তার সঙ্গে সবসময় আমি বিভিন্ন জেলায় আমার একটা কি বলবো যে বসবাস হয়েছে। আচ্ছা, কোন কোন জেলায় যাওয়া হয়েছে? আমি চট্টগ্রাম গিয়েছি, চাঁদপুরে গিয়েছি, আরেকটাতে ভুলে গেছি অবশ্য। এটা তো ওই সময় আমি খুব ছোট ছিলাম, আসলে অনেক ছোট ছিলাম। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আচ্ছা, যেহেতু ছোট ছিলেন নিশ্চয়ই খুব আদরের ছিলেন। ছোটবেলার কিছু মেমোরিজ যদি জানতে পারি এই মুহূর্তে। আদরে বাদর হয়েছেন কিনা জানতে চাচ্ছি। আদর তো অবশ্যই ছিল, বাট আমি খুব ডানপিটি ছিলাম, মানে খুব দুষ্টু ছিলাম। মানে পরিবারের সবাই আমাকে খুব দুষ্ট বলে আখ্যায়িত করতো, বিশেষ করে আমার মা। তো সবসময় সে খুব আমার ব্যাপারে খুব পেরেশান থাকতেন। আমি দেখেছি যে আমি বড় হয়েছি, আমার বড় বোন বলতো যে তোকে আমার সবসময় আমার মা ওই শাড়ির আঁচল দিয়ে আমাকে বেঁধে রাখতো, যাতে আমি কোথাও না যেতে পারি বা আমি যাতে পড়ে না যাই। আমি অনেকবার এরকমই ছিল যে অনেকবার আমি পড়ে গিয়েছি, আমার মাথা ফেটে গিয়েছে, না মাথা আমার সার্জারি পর্যন্ত হয়েছে, মানে আমার সেলাই পর্যন্ত হয়েছে। আমি এতটাই দুষ্ট ছিলাম। আচ্ছা, দুষ্টুমির কিছু নমুনাও আমরা গল্প শুনি। মানে কিভাবে মাথা ফাটলো? আসলে ছোটবেলায় যেটা ছিল যে আমার আসলে হয়ে ওঠেনি, মানে আমার পরিবার আমাকে চাইতো, বাট আমি নিজেও চাইতাম যে আমি ডাক্তার হব। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি সবসময় ডাক্তারের যে বক্স থাকতো, প্লাস্টিক বক্স থাকতো, ইনস্ট্রুমেন্টগুলো থাকতো, সেগুলো নিয়ে আমি ধরেন আমার নানার কাছে যেতাম, আমার দাদির কাছে যেতাম, তাদেরকে সুই দেওয়ার ব্যবস্থা করতাম, ইনজেকশন দেওয়া, পুশ করতাম, এরকম করতাম। তো এগুলো কোথায় পেতেন?
মানে পরিবারে কেউ এটা আমার বড় ভাইয়ের কাছে বলতাম, আমাকে দিত, এনে দিত। আমি খুব ওই যে আমি খুব আগ্রহ থাকতো, বড় ভাই আমাকে ওইভাবে হেল্প করতো যে ঠিক আছে আমি যেন হতে পারি বা আমি যেন হই। আমার তখন তো খুব ছোট, তাই না? তো এইভাবেই, কিন্তু ওই সময় আমার এরকম সময় যাওয়ার প্রাককালে আমি পড়ে যাই। তো একবার পড়ে যাইনি, আমি দুবার পড়েছি, বাট সেকেন্ড টাইম আমার খুব সিরিয়াস হয়েছিল। তারপর থেকে আমার বাবা বলতো না, তোমাকে এই ধরনের কাজ করবো মধ্যে ইনভলভ হওয়া যাবে না। আমার বাবা খুব একটু রাগী স্বভাবের হলেও আমাকে খুব সাংঘাতিকভাবে কেয়ার করতেন, উনি খুব টেক কেয়ার করতেন, মানে সবসময় আমার নজরে রাখতেন। বাবা কি আছেন এখন? বাবা আছেন, বাবা আছেন, মা আছেন। বাহ, চমৎকার। দুজনের সম্পর্কে একটু জানতে চাই। জানি না বাবা মা সম্পর্কে আসলে আলাদা করে কখনো বলা হয়ে ওঠে কিনা, হয়তো আমরা বলে উঠতে পারি না। তো আজকের এই জায়গায় বসে আসলে বাবাকে নিয়ে যদি কিছু বলবার থাকে, যে বাবার কোন কোন বিষয়গুলো আপনার মধ্যে এসেছে বা মায়ের কোন কোন বিষয়গুলো আপনার মধ্যে এসেছে? আমার বাবা যেহেতু আর্মি পার্সন ছিলেন, সেক্ষেত্রে একটু সে ছিলেন সাংঘাতিক, মানে কর্মঠ, অর্থাৎ খুব পাঞ্চুয়াল থাকতেন, টাইমলি সবকিছু সে আশা করতেন। এবং আরেকটা ছিল তার অনেস্টি, যেন আমি সবসময় মানে তার ছেলেমেয়েরা যেন সবসময় সত্য কথা বলে, এইটা ছিল আমার বাবার চাওয়া। আর মা খুব আদরের ছিলেন আমাকে সবসময়। আর মায়ের মতো, মানে বাবা মার সবসময় আমরা দেখতাম, মানে ছোটবেলা থেকে দেখতাম যে খুব কাছে থাকতেন, কিন্তু সবসময় দেখতাম ঝগড়া করতো। মানে হয় না, এটাই হয়। হ্যাঁ, ঝগড়া করতো, এবং ঝগড়াটা হতোই আমাদের নিয়ে, আমাদের ভাই বোনদের নিয়ে। আমি খুব পছন্দের, আমার খুব ব্যাপার ছিল, যেমন বিশেষ করে আমার খাবার দাবার, মানে আমি সবকিছু খেতাম না, খুব চুজি ছিলাম। বাট যেমন আমার মিল্ক, মানে দুধটা খাওয়া হতো না, আমার মা খুব চাইতেন যেটা আমি বাড়ন্ত, আমি শিশু, আমার যেন খেতে পারি, কিন্তু আমি খেতামই না, মানে আমার স্মেল আমি নিতেই পারতাম না, এরকম। তো এগুলো নিয়ে আমাকে খুব ঝগড়া হতো। আমার বাবা বলতেন তুমি ইচ্ছে করে ওকে খাওয়াচ্ছ না, টাইম দিচ্ছ না, বা তুমি দিচ্ছ না, আমার এগুলো হ্যাঁ, খুব একটা আসলে আমাদের খুব ফ্যামিলিটা খুব, মানে বন্ডিংটা খুব ভালো ছিলেন, মানে একসাথে। আমি যখন অনেক বড় হয়েছি, মানে বড় বলতে যখন আমি হাই স্কুলে যাচ্ছিলাম, তখন আমার বড় বোনের সঙ্গে আমার খুব একটা মানে খুব, মানে রিলেশনের মতো। আমার বড় বোন আমার অনেক বড় ছিলেন, অনেক বড়। তো সেক্ষেত্রে তার সঙ্গে আমার মায়ের যে বিষয়গুলো ছিল, সে আমাকে সেভাবে টেক কেয়ার করতো, আমাকে দেখতো। তো সে সময়ের আরো গল্প অবশ্যই শুনতে চাই, তবে এই প্রজন্মে যারা আপনাকে হয়তো চেনে না তাদের উদ্দেশ্যে, এবং যারা আপনাকে চেনে তাদেরকে আরেকবার আপনার সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই। একটু বলে আসি, তারপর আবার গল্পে ফিরবো। শিওর। দর্শক, 90 দশকের মঞ্চ এবং টিভি নাটকের জনপ্রিয় মুখ শফিক সাদিকী। 1984 সালে তিনি অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। নাট্যদল নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। সেখানে সম্পৃক্ত থেকে মঞ্চ নাটকে বেশ ভালো কিছু কাজ করেছেন, যেমন তারিক আনাম খানের নির্দেশনায় বিচ্ছু নাটকে তার উল্লেখযোগ্য অভিনয় সবাই এখনো মনে রেখেছে। প্রায় 300-র বেশি শোতে তিনি অভিনয় করেছেন খণ্ড এবং ধারাবাহিক নাটকেও। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে নিঃশ্বাসে বিশ্বাসে, সেই তুমি এলে, সুবর্ণ সময়, এক জনমে, বড় বাড়ি, মাটির মায়া, কোন কাননের ফুল ইত্যাদি। এর পাশাপাশি তিনি বেতারেও নিয়মিত অভিনয় করেছেন। বিটিভির নিজস্ব প্রযোজনায় 17টি নাটকের চিত্রনাট্য লিখেছেন তিনি। যুক্তরাষ্ট্র প্রবাসী শফিক সাদিকী নিয়মিত অভিনয় এখন না করলেও নাটক, বিজ্ঞাপন চিত্র এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। চলুন তার কাছে আবার ফিরি। এসব সম্পর্কে অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, তবে একটা সিক্রেট জানতে চাই। আপনি নাকি লাবণ্যর মতো হতে চেয়েছিলেন, মানে গানের শিল্পী হতে চেয়েছিলেন? আমার প্রথম ইচ্ছে ছিল আমি একজন গায়ক হব। আচ্ছা, মানে আমি আসলে গানকে খুব পছন্দ করি, গানের ব্যাপারটাকে। সেই ক্ষেত্রে আমি তালিমও নিয়েছিলাম। শিল্পকলার একজন আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, ওনার নাম দেলোয়ার হোসেন। তো উনি আমাকে ছোটবেলায় গান শেখাতেন। আচ্ছা। তো আমি প্রায় বছরখানিক তার সঙ্গে কাজ করেছি, আমি বাফাতেও গিয়েছি। তো পরবর্তীতে আর হয়ে ওঠে নাই। আচ্ছা। তারপরে মানুষ যারা অভিনয় করতেন তাদের অভিনয় দেখতাম, দেখতে দেখতে অভিনয়ের প্রতিও আমার একটা আলাদা ঝোঁক চলে আসে। প্রথম কাকে দেখে ঝোঁকটা এসেছিল? আসলে অনেকেই দেখেছি ওই সময়, তবে যার নাম বলবো আফজাল হোসেন, তার নাম দেখেছি। নাটক রাইসুল ইসলাম আসাদ ভাই,
তাদের নাটক দেখতাম। এদের নাটক দেখার পর মনে হতো যে আসলে নাটক দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়, নিজের অনুভূতিগুলিকে প্রকাশ করা যায়, অনেক না বলা কথা বলা যায়। তবে আমি যতটুকু জানি এই মুহূর্তে যারা নাটক করতে চায় তারা তো আসলে ইচ্ছেটাই যথেষ্ট, তারপর ক্যামেরার সামনে অনেকে দাঁড়িয়ে যায়। কিন্তু সেই আমলে আপনি ইচ্ছা প্রকাশ করার পরে তো ক্যামেরার সামনে দাঁড়াবার আগে অনেক লম্বা প্রস্তুতি প্রয়োজন হতো, আবৃত্তি কিংবা কোনো শ্রুতিকথন কিংবা অনেক কিছু, রিহার্সেল, অনেক কিছু। অবশ্যই সেটা যখন আমি টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে আমি আনলিস্টেড হই, এটা আমার 89-এ আমি আনলিস্টেড হই। তখন একটা নিমকো বলে একটা প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, সেখানে আমাদের ট্রেনিং করার জন্য পাঠানো হয়। আমরা প্রায় 2 মাসের মতো ওখানে ট্রেনিং নিয়েছি শুধুমাত্র নাটকের উপরে। আচ্ছা। তখন আমাদের বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান ছিল না, নাটকের কোনো মানে কি বলে স্কুল ছিল না। তো সেইভাবে ওখানে আমি কাজ করেছি, ট্রেনিং নিয়েছি সাকসেসফুলভাবে। আমাদের মোস্তফা মনোয়ার স্যার তখন ছিলেন, তো তারা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, মানে আমি মনে করি যে এটা আমাদের প্রাথমিক শিক্ষা ফর দ্য ড্রামা। আচ্ছা, এমনিতে তালিকাভুক্ত হওয়ার আগে কি কোনো ট্রেনিং বা যেমন গানের একটা তালিম নেওয়ার একটা বিষয় থাকে, এরকম অভিনয়ের ক্ষেত্রে হয়েছিল? না, ওরকম অভিনয়ের ক্ষেত্রে ওরকম তালিম আমি নেইনি, তবে আমি বেশ কিছু বই পড়তাম তখন, জানতে চাই, আমার খুব ইচ্ছা থাকতো বা ইচ্ছা ছিল যে আমি নাটকটা মানুষ কিভাবে প্রকাশ করে, বা আসলে কি এটা কি শুধুমাত্র মানে অঙ্গভঙ্গি বা বডির মধ্যে দিয়ে সবকিছু প্রকাশ করা যায় কিনা বা এরকম। তখন এগুলি অনেক সময় পড়াশোনা করতাম, ট্রাই করতাম আর কি। টিভিতে ক্যামেরার সামনে দাঁড়াবার আগে কি এর আগে কোথাও অভিনয় করা হয়েছে? শুনেছি 84 সালে আপনি প্রথম অভিনয় করেছিলেন স্টেজে, মঞ্চে কাজ করেছি। মঞ্চে তখন আসলে উল্লেখযোগ্য ওরকম মঞ্চে গ্রুপ থিয়েটারে তেমন একটা ছিল না, কয়েকটা গ্রুপে কাজ করেছি আমি। বাট করার জন্য, বুঝার জন্য আসলে মহিলা সমিতিতে তখন গাইড হাউস মঞ্চে আমি কাজ করেছি। কিন্তু আলটিমেটলি যখন তারিক ভাই নতুন গ্রুপটা করেন নাট্যকেন্দ্র, তখন যখন আমরা অডিশন দেই, প্রচুর অডিশন, তো প্রায় 300-র উপরে, আরো বেশি হবে বোধহয়, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো অডিশনে আমরা টিকে যাই, বেশ একটা গ্রুপ আমরা টিকে যাই, প্রায় 70-র মতো মনে হয় তারিক ভাই নিয়েছেন। ওখান থেকে বাছাই করে পরে তারিক ভাই ওখানে ট্রেনিংয়ের পর, তারপরে আমাদের ওয়ার্কশপের পর আমরা আস্তে আস্তে, তারপরে বোধহয় 35 জনের মতো এরকম আমরা তারিক ভাই কনফার্ম করেন। খুব আদরে তো বাদর হয়ে গিয়েছিলেন আপনি বলছিলেন। পরবর্তীতে পড়াশোনা কেমন ছিলেন? ওই যে বলে না যে পরীক্ষার আগের দিন, ওরকম পড়াশোনা, এটার জন্য আমার প্রচুর পরিমাণে আমাকে মারধর খেতে হয়েছে আমার বাবা মার কাছ থেকে। আচ্ছা, আসলে ওই যে বললাম যে যখন যে চিন্তাটা ছিল বাবা মার যে আমি ডাক্তার হবো, এটা যখন ক্যান্সেল হয়ে গেল, যখন চলে আসলাম গানের মধ্যে বা নাটকের মধ্যে, তখন আসলে পড়াশোনাটার ব্যাপারটা আস্তে আস্তে একটু দূরেই সরে গেল। কিন্তু আপনি তো খুব ভালো স্কুল কলেজে পড়েছেন। হ্যাঁ, জি জি, আমি নারায়ণগঞ্জে পড়েছি, পরে নটরডেমে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। বাট পড়াশোনাটা হয়েছে, বাট যেটা দরকার ছিল যে আমাকে পড়াশোনা নিয়েই যেতে হবে, বা আমাকে ডক্টর হতে হবে, বা আমাকে ব্যারিস্টার হতে হবে, ওরকম চিন্তাটা হয়ে ওঠে নাই। এমনিতে পরিবারে কেউ কি গান করতো বা নাটকের সঙ্গে আগে থেকে যুক্ত ছিল কিনা? হঠাৎ করে আপনার এই ইচ্ছেগুলো আসলো কেন? শিল্প সংস্কৃতির সাথে কেউ ছিল না? আসলে ওইভাবে বলতে হবে আমার পরিবার ছিল খুব রক্ষণশীল। একমাত্র আমি বেরিয়ে আসছি ওখান থেকে, মানে অর্থাৎ নাটক মানে কালচারের জায়গায় কেউই ছিল না। আমার বড় বোন ইডেনে পড়তেন, ও কিছু গান করতেন নিজেই, ওটা আসলে ওরকম কিছু না, গান করতেন, বাট ওরকম ওটি আমি দেখেছি ছোটবেলায়। এছাড়া আমার পরিবারের বা আমার যারা আমার চাচারা আছেন বা অন্যান্যরা আছেন, তাদের মধ্যে থেকে তেমন কেউ তখন ছিলেন না। জি, আচ্ছা। তো 89-90-তে আপনি নাট্যকেন্দ্রের সাথে যুক্ত হন এবং নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য আপনি। বলা হয় না যে সদস্য হবার পরে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় একটি ভালো রোল পাওয়ার জন্য। হ্যাঁ, অনেকে শুরুর দিককার ধরেন চায়ে গিয়ে দেওয়া কিংবা সেট ঝাড়ু দেওয়া কিংবা এরকম অনেক ধরনের প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তো আপনার সেই শুরুর দিককার গল্পগুলো শুনবো। আসলে মঞ্চে কাজ করতে হলে তো ওই যে আপনি বললেন চা এগিয়ে দেওয়া, আমি মঞ্চে ঝাড়ু দিয়েছি।
বাট তার মানে এটা নয় যে আমি শুরুতে অনেক ওয়েট করেছি। ভাগ্য বলতে পারেন অথবা আমার দক্ষতা বলতে পারেন, তারেক ভাই নজরে পড়েছি। তারেক ভাই তখন আমাকে কাস্টিং করেছে প্রথম নাটকই, প্রথমভাবেই বিচ্ছু নাটকে। নাট্যকেন্দ্রে প্রথম নাটক হচ্ছে বিচ্ছু, আমি ওখানে মেন ক্যারেক্টারটাই করেছি। আমরা কয়েকজনই ছিলাম, আমি, তৌকির, জাহিদ, আমরা সবাই মিলেই। বিচ্ছু নাটকটা ছিল খুব একটা, আপনি দেখেছেন বোধহয়। জি জি, হ্যাঁ, এটা একটা বাংলাদেশে একটা অন্যতম ড্রামা। জনপ্রিয় আমি মনে হয় না যে বিচ্ছুর মতো কোনো পপুলার ড্রামা হয়েছে। আপনি নিজেই তো বোধহয় 300 বেশি শো করেছেন। এরকম আমি বিচ্ছু যতগুলো শো হয়েছে আমি প্রত্যেকটা শোতেই কাজ করেছি। একেবারে প্রথম অভিজ্ঞতা শুনি যেহেতু আপনার প্রথম নাটক, খুব বেশি আসলে অপেক্ষা করতে হয়নি, একটা বড় চরিত্রও পেয়ে গেছেন, সেই জায়গাটা থেকে প্রথম মঞ্চে ওঠার অভিজ্ঞতা যদি একটু ছোট করে শুনি। আমি যতবারই মঞ্চে উঠেছি ততবারই আমার বুক কেঁপেছে, আমার ভয় হয়েছে, এবং যতবারই উঠেছি মনে হচ্ছে এইটাই প্রথম। মানে আমার মনে হয়নি যে আমি এর আগে অনেকগুলো শো করেছি। এটা আসলে হয়ে উঠেছে আর কি, যে আমি মনে হচ্ছে যে এই আজকেই প্রথম শো আমার। আর ওই শো এর জন্য যে শরীরের মধ্যে একটা কম্পন, একটা ভয়, যতক্ষণ পর্যন্ত প্রথম মানে মানে আমি স্টেজে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে আমি ভুলে যাচ্ছি। বাট যখন আমি মঞ্চে শুরু করেছি, মানে মঞ্চে অভিনয় শুরু করেছি, তখন আর সেই মানে ভয় বা সেটা ছিল না, শঙ্কাটা ছিল না। মঞ্চটা আপনারই। যে তখন মনে হচ্ছে যে আমি এখন আমার অভিনয় করছি, আমার ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকে গেছি। আমার মনে হয় সব বড় শিল্পীদেরই সেটা হয়। একবার লতা মঙ্গেশকরের ইন্টারভিউ দেখছিলাম, সেখানে উনি বলছিলেন যে উনি শেষ দিন পর্যন্ত উনি স্টেজে ওঠার আগে ওনার পা কাঁপতো। তো এই এংজাইটি বোধহয় একটু দরকারও আছে। হ্যাঁ, আমি প্রত্যেক সময় আমি মানে আমার যতটুকু মনে পড়ে আমি তো ভুলিনি কখনো যে আমি ভয় পাইনি। আমি যতবারই মঞ্চে উঠেছি, 200 শো হয়ে গেছে, তারপরও যখন মঞ্চে উঠেছি মনে হচ্ছে যে আমার এটা প্রথম শো। আমি ভয় পেতাম, আর গলা শুকিয়ে যেত আমার। যখন ব্যাক স্টেজে আমার জন্য একজন পানি রেডি থাকতো, যে আমি পানিকে মানে আমার ছিল এন্ট্রি, মানে বিচ্ছুর শুরুটাই আমাকে ঢুকতে হতো। আচ্ছা, মানে নাটকটা তখন আমাকে পানি খেতে হতো। মানে আমি যদি এন্ট্রিটা যদি আমার ঠিক পারফেক্ট না হতো, পুরো ড্রামাটাই ব্যর্থ হয়ে যেত। মানে ড্রামাটাকে আবার, এটা তো স্টেজ প্রসিনিয়ামের মধ্যে অনেক খুব একটা টিম ওয়ার্ক ছিল। মানে তারেক ভাই টিম ওয়ার্কটাকে এমনভাবে রেডি করেছিলেন যে বিচ্ছুটা মানে মনে হচ্ছে যে সবসময় একটা জোস একটা বিষয়। যেহেতু কেন্দ্রীয় চরিত্র করতেন, অনেক শো করেছেন, কোনো সংলাপ মনে আছে? না, এটা আসলে কেন্দ্রীয় বললে অন্যতম কেন্দ্রীয়, মানে অন্যতম। হ্যাঁ, আমার কয়েকটা ক্যারেক্টারই ছিল সবাই মিলে, এটা যে বললাম টিম ওয়ার্ক। তো সংলাপ আসলে ওরকম অনেক বছর আগে, বাট ওই নাটকটা যখন করেছি তখন আসলে পুরোটাই তো মুখস্থ ছিল। মানে কো আর্টিস্ট কি বলবে সেটা আমার ধারণা ছিল। এই ধরনের খুব মানে এটা আমি খুব মানে কি বলবো যে এটা আমার লাইফের মধ্যে মানে নাটকের অঙ্গনে এটা আমার একটা মানে মনে রাখার মতো একটা দিক। তো বিচ্ছু নাটকে যেহেতু অনেক শোতে অভিনয় করেছেন, 300 মতো শো, তো রক্ষণশীল পরিবারের সদস্যরা মানে আপনার মা, বাবা, বোন, তারা প্রথম কবে দেখতে গিয়েছিলেন? বাবা দেখেনি, কিন্তু মা দেখেছে। সেটা বোধ হয় আমার যতটুকু মনে পড়ে প্রায় 50-তম শোতে এসেছিলেন। আমার বড় বোন এসেছিলেন, ভাই এসেছিলেন, তখন তারা খুব খুশি হয়েছেন। এই খুশিটাই আমার জন্য দরকার ছিল, যে আমি ফাইট করেছি কিন্তু আমার পরিবারের মধ্যে। মানে মনে করতো তখন ওই সময় যে নাটক করছি, গোল্লায় যাব, ঠিক মতো পড়াশোনাটা করছি না, তো এই ধরনের একটা বিষয় ছিল। কিন্তু আমি বাবাকে বলেছি, বাবা আমার পড়াশোনাটা আমি শেষ করব। আচ্ছা, যেটা দরকার ছিল পড়াশোনাটা আমি শেষ করেছি। পরবর্তীতে বাবা নাটক দেখেছে বিচ্ছু না হলেও? হ্যাঁ, তখন টেলিভিশনে যখন বিচ্ছু না, স্টেজে আর উনি দেখেননি, বাট টেলিভিশনে যখন আমার নাটক অন এয়ার হতো সে সবাইকে বলতো যে আজকে ওর নাটক আছে। মাঝে মাঝে আম্মাকে শুনতাম, আম্মা উনি কি নাটক দেখেছে, বলে যে আমার আগে উনি নাটক দেখেছে। বাহ। মঞ্চে আরো কিছুক্ষণ থাকে, বিচ্ছুর পরে তো আপনি তুঘলকেও অভিনয় করেছেন। তো পরবর্তীতে আর খুব একটা নাটকে কাজ করা হয় না স্টেজের মধ্যে, এরপর আর করতে পারিনি। আচ্ছা, বিশেষ করে আমার ব্যস্ততার কারণে। তার মানে আপনার একমাত্র নাট্যদলই নাট্যকেন্দ্র। জি। তো সেখানে আপনার গুরু তারিক আনাম খান, তার সাথে এখনো নিশ্চয়ই কথা কিংবা দেখা হয়? দেখা হয়ে ওঠে না,
বাট মাঝে মধ্যে মানে ওই আপনার ফেসবুকের মাধ্যমে কথা হয়। মাঝখানে একবার বেশ বোধ হয় বছর দুয়েক আগে একবার আসছিলাম, তখন তার সঙ্গে একবার দেখা হয়েছিল। তো তার কাছ থেকে আপনি কি শিখেছেন যদি জানতে চাই? আসলে তারেক ভাইয়ের কাছ থেকে শিখেছি নাটকের শিক্ষাটা। নাটকের বিষয়ে যে নাটক কিভাবে মঞ্চে কাজ করতে হয়, একজন অভিনয়ের দক্ষতা কিভাবে বাড়াতে হয়, এবং কিভাবে মানে বডি স্ট্রাকচার বা বডি মুভমেন্ট করতে হয়, এগুলো আমি তার কাছ থেকে শিখেছি। ন্যাচারাল অভিনয় তার কাছ থেকে শিখেছি। এমনিতে সে সময় মঞ্চনাটকে দর্শকদের কথা যদি একটু জানতে চাই, দর্শকদের সাড়া পেতেন কেমন? ভীষণ সাড়া পেতাম তখন। শুধুমাত্র আমার যতটুকু মনে পড়ে যে তখন কিন্তু নাটকটা মানে মঞ্চ নাটকটাই ছিল বিনোদনের একটা বিরাট হাতিয়ার। সবাই দেখতেন মঞ্চ, মানে আমাদের তো বিচ্ছুক, আমার এমন মনে হয় না কখনো যে দর্শক মানে ফুল হয়নি, মানে সবসময় মানুষ মানে ফিরে গেছে। মহিলা সমিতিতে আমরা ওই লিখে রাখতাম হাউসফুল, মানে থাকতো সবসময় নেম প্লেট থাকতো মহিলা সমিতিতে যেটা হাউসফুল। চমৎকার। তারপর যখন বিটিভিতে গেলেন সেখানেও কি অডিশন দিয়ে এনলিস্টেড হতে হয়েছিল? নিশ্চয় অডিশন দিয়েছি, হাজার হাজার মানে মানুষের সঙ্গে অডিশন দিয়েছি। আচ্ছা, অডিশন দিয়ে পাস করেছি। সেটা কত সালে? 89 আমি এনলিস্টেড হয়েছি 89। শুরুতে এটা অডিশন দিয়েছি, পরে এনলিস্টেড করেছি 89-এ। তারপর একটা ট্রেনিং নেওয়া হয়েছে যেটা শুরুতে বলছিলেন। জি 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 জি, নিমকোতে ট্রেনিং নিয়েছি। তো তারপর আপনাকে আমার মনে আছে যে আমাদের প্রিয় লেখক ইমদাদুল হক মিলনের কোন কাননের ফুল একটি ধারাবাহিক ছিল, এবং সেখানে একটি চরিত্রের জন্য 2-3 পর্ব ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন, এবং তারপর সেই চরিত্রটি আসে এবং সেটি হচ্ছে আপনি, এবং অনেক জনপ্রিয় হয়েছিলেন। ওই নাটকটিও জনপ্রিয় হয়েছিল, সবাই, শমিকা আসাদ ছিলেন, আজিজুল হাকিম ছিলেন, আপনি ছিলেন। হ্যাঁ, তো সেই নাটকের স্মৃতি নিয়ে শুনবো। আসলে ওই সময় যখন অ্যানলিস্টেড হয়েছি তার মধ্যে আরো 2-1টা নাটক করেছি, কিন্তু কোন কাননের ফুল তখন খুব জনপ্রিয় একটা সিরিয়াল চলছিল বিটিভিতে। তো এমন একটা ক্যারেক্টার অনেকদিন যাবতই ওটা আসবে আসবে এরকম হচ্ছিল আর কি। আচ্ছা, তখন যে ভাবি হোক, আমার হয়তো মিলন ভাই হোক, আর প্রডিউসার ছিলেন, তো তখন ওই ক্যারেক্টারের জন্য আমাকে, ওটা একটাই পর্ব ছিল, বাট ওই একটা পর্বই খুব মানে জনপ্রিয়, এবং আমার তখন আমাকে অনেকেই বাহবা দিয়েছিল যে এই ক্যারেক্টারটা আপনার জন্য পারফেক্ট। তবে আমার যেটা মনে হয় আপনার টার্নিং পয়েন্ট 93 সালের 21 ফেব্রুয়ারি যে নাটকটার কথা আমি শুরুতে বলছিলাম, ঘরের চাবি। তো সেই নাটকটার এক্সপেরিয়েন্স নিয়ে শুনবো। আসলে সেটি কি আহমেদ ইউসুফ সাবেরের ছিল? আহমেদ ইউসুফ সাবেরের ছিলেন এবং বরকতুল্লাহ ওনার প্রযোজনায় ছিলেন। ওনাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে যখন। আচ্ছা, তখন এই ঘরের চাবি ক্যারেক্টারটা করার জন্য, যে ক্যারেক্টারটা আমার, সেই ক্যারেক্টারটা করার জন্য উনি আমাকে ইনভাইট করেন। আমি যাই। আমার পুরোটাই ছিল এন্ট্রি একটা ক্যারেক্টার। জি, আফজাল ভাইয়ের ওটা প্যারালাল একটা ক্যারেক্টার ছিল, বাট খুব এন্ট্রি ছিল আর কি। গল্পটা ছিল 21 ফেব্রুয়ারির উপরে। আমি কাল রাতে নাটকটা আবার দেখেছি। আচ্ছা, তো ওই নাটকটা সত্যিকার অর্থে এতটাই জনপ্রিয় হয়েছিল, আমাকেই অনেকেই খুঁজেছে, যে তখন তো আমাকে এতভাবে কেউ চিনতো না, জানতো না। তখনই এই নাম পত্রিকায় উঠেছে, বিভিন্নভাবে লেখালেখি করেছে, এবং নাটকটা অনেক জনপ্রিয় হয়েছিল ওই সময়। অনেকবার মানে 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 আমার মনে নেই, বাট অসংখ্যবার টেলিভিশনে নাটকটা দেখিয়েছে। যখনই 21 ফেব্রুয়ারি তখনই ঘরের চাবি। পরিবর্তনটা কেমন লাগতো এই যে সবাই আপনাকে চিনছে, জানছে, আপনাকে প্রশংসা করছে কাজের? সে সময় যদি ভুল না করে থাকে আপনার বাবাও তখন অলরেডি আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছে, তো সবকিছু মিলে ওই সময় পরিবর্তনটা কেমন উপভোগ করছিলেন? সত্যিকার অর্থে খুব ভালো লাগতো। ভালো লাগতো এই কারণেই যে আমি যে কাজটুকু করছি, যে কাজটা করছি বা যেখানে আমি বিলংস করছি, মানে আমি নাটকে, সেটা যে করতে পারছি, এবং দর্শক যারা নাটকটা দেখছে বা যারা এটা উপভোগ করছে, তারা যে আমার চরিত্রটাকে কিংবা আমার অভিনয়টাকে পছন্দ করছে, এটা যখন আমি জানতে পারছি,
তখন আমার সত্যিকার অর্থে মনে হচ্ছে যে মনে হয়েছিল যে আমার ভালো, আমি হয়তো কিছু করছি, না হলে দর্শক আমাকে কেন চিনবে বা দর্শক আমাকে কেন জানবে বা আমাকে প্রশংসা কেন করবে। তারপরে নিশ্চয় কাজের পরিধি বেড়ে গেছে, অনেক কাজের ব্যস্ততা হয়েছিল, সেই ধীরে ধীরে সেই সামনের দিকে আগাতে চাই। কি কি কাজ করছিলেন, প্রিয় কাজগুলো কি কি ছিল? আসলে এই মুহূর্তে অনেক, মানে আমি অসংখ্য নাটক করেছি, এটা সত্যিকার অর্থে সব নাটকের কথা মনে নেই। বাংলাদেশ টেলিভিশনের ওই সময় যারা প্রথিতযশা প্রযোজক ছিলেন তাদের প্রত্যেকের কাজে আমি করেছি। যারা খুব নামকরা, যারা নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যেমন নাম না বললেই হয় না, আতিকুল হক চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, মাহবুবুল আলম, এখন মহাপরিচালক উনি আছেন বাংলাদেশ টেলিভিশনের, মাহবুবুল আলম, বদিউজ্জামান, মনোজ সেনগুপ্ত, মানে যারা করেছেন ওই সময় আমি অনেকের কাজে করেছি। মানে এতটাই মানে কাজে ব্যস্ত থাকতাম যে মনে হতো যে আমি হয়তো রেগুলার হয় না যেটাকে, যে প্রতি মাসেই আমার 2টা করে কাজ থাকতো বা এরকম কাজ। চমৎকার সুন্দর সময়গুলো নিয়ে শুনছিলাম, যে সময় খুব কাজের ব্যস্ততা বেড়ে গেছে, জনপ্রিয়তা পেয়েছেন, সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন, কিন্তু স্ট্রাগলগুলো একটু শুনতে চাই। সে সময় কোনো রকম কোনো বাধা এসেছিল কিনা, কাজ করতে গিয়ে কোনো রকম অসুবিধা হচ্ছিল কিনা? কিংবা হয় না যে এখন 30 দিনে ব্যস্ত থাকা যায়, এটাকে একটা প্রফেশন হিসেবে নেওয়া যায়, কিন্তু আপনি যেহেতু মঞ্চেও কাজ করতেন, সেখানে তো অত টাকা পয়সার ব্যাপার ছিল না, কিংবা টেলিভিশনে হয়তো মাসে 1-2টা নাটক হতো, তো কিভাবে নিজেকে সময়ের সাথে মানিয়ে নিয়েছিলেন? আসলে তখন এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার কোনো চিন্তাই করা যেত না। যেটাকে বলে যে নিজের পকেটের পয়সা খরচ করে নাটক করতে হতো, বিশেষ করে মঞ্চে। আর হচ্ছে টেলিভিশনে একটা চেক পাওয়া যেত, বাট ওটা দিয়ে আপনার লাইফ মানে কোনোভাবেই সেটাকে বলে যে প্রফেশন হিসেবে নেওয়া বা ওইটার উপরই ডিপেন্ড করে আপনাকে যেতে হবে, বা আপনি এটার উপরই আপনি অভিনয় শিল্পী, আপনি করবেন, মানে ধরেন যেটাকে বলে এক কথায় প্রফেশন, ওটা নেওয়া যেত না। খুব স্ট্রাগল করতে হতো, মানে বিশেষ করে নিজের মতো করে নিজেকে সাজিয়ে তারপরে অভিনয়টা করতে হতো। আপনি কিভাবে, মানে বাড়ি থেকেই টাকা নেওয়া হতো? কারণ আপনি তো চাকরিও করতেন না ওই সময়। না, ওই সময় আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিলেন, ওই সময় আমি বাবার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। ওই হিসাবে তো পয়সা থাকতো কিছু, আর পাশাপাশি নিজে কিছু করার চেষ্টা করতাম বা করেছি, হয়ে যেত। আচ্ছা, স্ট্রাগল তো করতেই হয় আসলে, কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে পেতে হলে বা কোনো কিছুকে অর্জন করতে হলে নিজেকে স্ট্রাগল করতেই হবে, আদারওয়াইজ আসলে সাকসেস হওয়া যায় না। জি, এবার বেশ কয়েকজন মানুষকে নিয়ে জানতে চাই যারা যারা আমাদের মাঝে নেই, হ্যাঁ, তাদের সাথে আপনার কাজের অভিজ্ঞতা হয়েছে, যেমন শ্রদ্ধেয় আব্দুল্লাহ মামুন, হ্যাঁ, তার অনেক কাজে আপনাকে আমরা পেয়েছি এবং তার শেষ কাজটিতেও আপনি প্রধান চরিত্রে অভিনয় করেন। আপনার জীবনে তার প্রভাব কতটুকু ছিল? স্যারকে আমি খুব কাছে থেকে দেখেছি। উনি আসলে সত্যিকার অর্থে কি একটা স্নেহপ্রবণ, যেটাকে বলে মানুষকে মানে ভালোবেসে কাছে টেনে নেওয়া বা ভালোবেসে কাছে বসিয়ে রাখা, ওনাকে আমি পেয়েছি। আমি যতদিন বা যতটুকু সময় তার সঙ্গে মানে তাকে পেয়েছি কাছে, ওই সময়টুকুই আমি দেখেছি যে উনি কতটুকু ভালোবাসা দিয়ে মানুষকে কাছে রাখতে পারে। তো ওনার কাজ করেছি, ওনার বড় সিরিয়াল আমি করেছি। শেষ আমি ভাগ্যবান বলবো আরেকটা কারণে, যে আমি শেষ তার নির্দেশনা, যখন সে অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরেও সে একটা নাটক করেছিলেন, ঈদের নাটক আর কি। ওই নাটকটা ওনারই লেখা, ওনার নির্দেশনায়। ওই নাটকটাতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। আমাকে বলেছিল উনি, কোন নাম? একজন শানুর কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্বাগতও ছিল। হ্যাঁ, ও ছিল। তো সেক্ষেত্রে সে আমাকে বলেছে যে গল্পটা আমি তোমাকে নিয়ে করতে চাই, তুমি আমাকে আমার মতো করে সাজিয়ে নিতে হবে তোমাকে। তখন আমি স্যারকে সময় দিয়েছি যতদিন উনি বলেছেন। এইটার নাটকটা করার আগে উনি আমার সাথে রিহার্সালও করেছেন, মানে বিশেষ করে ক্যারেক্টারাইজেশন করেছেন। তার বাসায় আমি গিয়েছি, বসেছি, কথা শুনেছি। শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের সাথে আমার দেখা হতো প্রায়, যখন আমি মঞ্চে কাজ করতাম। উনি আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ ছিলেন, আমাকে তুই করে বলতেন। আচ্ছা। তো
আমাকে বলতেন তুই অনেক সুন্দর দেখতে। আমি তখন খুব লজ্জা পেতাম, আমি যে ফরিদা বলছেন, ফরিদা ভাই সবসময় ওপেনলি বলে ফেলতেন। তো তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে যখন সে মঞ্চে আসতেন। মহিলা সমিতিতে অনেক সময় গিয়েছে, মহিলা সমিতির সিঁড়িতে বসে আমরা থাকতাম অনেকেই। তো ফরিদা ভাই আসতেন, ফরিদা ভাইয়ের জন্য অপেক্ষা করতাম তার কিছু কথা শোনার জন্য। ওই সময় সন্ধ্যাবেলা নাটক থাকতো না, কিন্তু মহিলা সমিতিতে আড্ডাটা থাকতো। মানে আমি যেতাম, বিভিন্ন গ্রুপের নাটক হতো ওখানে, মানে ভালো লাগতো বিভিন্ন গ্রুপের নাটক হচ্ছে, তাদের দর্শক আসছে, নাটকের রিয়াকশনটা পাচ্ছি, আর আমরাও বসতাম। অনেক শিল্পীরা যারা আছেন যারা নাটক করতেন তারা ওখানে বসতেন এবং ফরিদা আসতো, আমাদের সাথে আড্ডা দিত, বসতো, বিভিন্ন ধরনের কথা বলতো। এই স্মৃতি আসলে ভুলবার নয়। জি, আপনার বেশ কয়েকজন নায়িকার সাথেই তো, আপনার সেই সময় সব নায়িকার সাথেই তো আসলে অভিনয় করা হয়েছে। আমরা যেটা দেখেছি সেটা বিপাশা, হায়াত, শমিকা ইয়াসের, আফসানা মিমি, যার সাথেই হোক। মিতানুর ছিলেন আরেকজন নায়িকা যার সাথে আপনার অনেক কাজ হয়েছে, তিনিও আমাদের মাঝে নেই। তার সঙ্গে কোনো স্মৃতি? ওর সঙ্গে আমার অনেক নাটক হয়েছে, অনেক নাটকে আমি অভিনয় করেছি, আমার লেখা নাটকেও সে কাজ করেছে। তো আসলে যখন ওর মৃত্যুটাকে তখন আমি স্বাভাবিকভাবে নিতে পারিনি, হঠাৎ করে এসে চলে যাওয়া। ঠিক সেম আমার সঙ্গে আরেকজন কাজ করতেন তাজিন, সেও চলে গেছে, মানে হুট করে চলে যাওয়া। খুব ওরা ছিল খুব মানে খুব কাছের মতো, মানে ফ্যামিলির মানুষ হয় না একটা, তো ওরকম ফ্যামিলিয়ার ছিল আমার সঙ্গে। আরেকজন নাট্যজন ছিলেন আমাদের শ্রদ্ধা আলী জাকের, ছোট ভাই, মানে আমরা আলী জাকের ভাই, ওনার সঙ্গে ওনার অফিসে আমার বেশ কিছু বিজ্ঞাপনের ব্যাপারে ওনার এখানে যেতাম, এশিয়াটিকে, তখন এটা বেইলি রোডে ছিলেন। আমি যেতাম, তার সঙ্গে দেখা হতো। আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, আমি তাকে সবসময় রেসপেক্ট করি, এখনো করি। লাবণ্য কিছু বলতে চাইছি? একদমই তাই। একটু স্মৃতিগুলো তো শুনলাম, এবার একটু আবার নাটকের জায়গাটায় ফিরতে চাই। তখন তো ব্যস্ততা অনেক চলছিল, কিন্তু একটু আগে বলছিলেন আপনি নাটক লেখাও শুরু করে দিয়েছিলেন। সেই নাট্যকারের জায়গায় যদি আসি, এটা কিভাবে আসলো বা কিভাবে মনে হলো আসলে এই জায়গাটায় আপনি আসবেন? আসলে ছোটবেলায় যে বলতাম, ছোটবেলায় কি হতো যে আমি অনেক কিছু ডায়েরি মেনটেন করতাম। আচ্ছা, মানে এটা আমার একটা অভ্যাস ছিল। কিছু হলে, ছোটখাটো কোনো কিছু হলে আমি লিখে রাখতাম, যাতে আমি পরবর্তীতে ভুলে না যাই। তো এরকম লেখালেখির একটা সবসময় আমার ছিল। আমি ছোটবেলা বেশ বই পড়তাম। আমার একটা ছোট্ট একটা পাঠ, মানে 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 এরকম ছিল, লাইব্রেরির মতো ছিল, মানে আমি বই সংগ্রহ করতাম। কাদের বই পড়া হতো বেশি? ওই সময় অনেকের বই পড়েছি, বাট ধরেন সমরেশের ছিল, তারপরে আপনার এখন ঈশের কি নাম, আমি আরেকটা বই পড়তাম, সেটা হচ্ছে রোমেন আফাজের দস্যু বন্ধুর। এটা আমাকে খুব কি বলে টানতো। আমি পড়েছি প্রত্যেকটা সিরিয়াল আমার ওই সময়। হ্যাঁ, তো এরকম। কিন্তু আমি ওই যে আরেকটা আনোয়ার হোসেনের যেমন মাসুদ রানা, ওইটা পড়া হতো না, কিন্তু দস্যু বন্ধুরটা আমি পড়তাম। মানে এরকম হতো আর কি, যে বইটা পড়তে খুব এক্সাইটেডমেন্ট, মানে মনে হতো যে আমি ওইটার মধ্যে আছি, গল্পের হিরো আমি, যখন আমি কাজ করতাম। এটা বেশ অনেক আগে। তো আমি যেটা অবজার্ভ করেছি যে আপনার অ্যাকশনের প্রতি একটা ভালো লাগা রয়েছে, সেটা দস্যু বন্ধুর ভালো লাগা থেকে হোক, কিংবা ঘরের চাবিতে যেমন অ্যান্টি ক্যারেক্টার হোক, হ্যাঁ, মানে একটু অন্য ধরনের চরিত্রের প্রতি আপনার একটা আকর্ষণ রয়েছে। অ্যাকশন অলওয়েজ ভালো। অ্যাকশনের মধ্যে কিন্তু আপনার একটা প্রাণ আছে। অনেক না বলা কথা অ্যাকশনের মাধ্যমে কিন্তু বলা যায়। ধরেন একটু র ভাষায় থাকলে কথাগুলো সুন্দর করে বলা যায়। যেটা বলছিলেন নাটক লেখাও কি তাহলে ওই অ্যাকশন? আসলে না, নাটক লেখাটা ওই যে বললাম যে ওরকম যে ডায়েরি মেনটেন করতাম বা লিখতাম, বা কিছু গল্প হতো। আমি যখন নটরডেমে পড়তাম তখন আমি আমাদের একটা পত্রিকা বের করতাম, আমি আমার ফ্যাকাল্টি থেকে। ওই পত্রিকার আমি সাহিত্য সম্পাদক ছিলাম। তো ওই লেখালেখিটা আমার সবসময় ছিল, মানে আমার গ্রুপ থেকে, আমার কলেজ থেকে ওই পত্রিকাটা আমি প্রত্যেক মাসে বের হতো। সেটা কি ঢাকঢোল? না, ওইটা ছিল, নামটা ছিল সওগাত। সওগাত আমাদের ওই নামটা দিয়ে আমার, মানে এটা কলেজ ম্যাগাজিন ছিল। তো ওটার সাহিত্য সম্পাদক, মানে পুরোটাই আমি রেডি করতে হতো। আমার প্রথম লেখা নাটক কোনটি ছিল? আমার লেখা প্রথম নাটক ছিল বৃত্তের বাইরে। কেমন সাড়া পেয়েছিলেন? এটা খুব ভালো সাড়া পেয়েছিলাম। ওটাতে মানে
এমন ছিল যে ওই সময়ে মানে ফেরদৌসী আন্টি মানে ফেরদৌসী মজুমদার অভিনয় করেছেন, ত্রোপার মজুমদার অভিনয় করেছেন। এটা একটা মানে একটা ব্রিক ফিল্ডের উপরে নাটকটা ছিল, পুরো নাটকটা আউটডোরে করেছিলাম। বিটিভিতে মনে হয় ওইটাই নাটক প্রথম, আমি জানি না, বাট ফুল আউটডোরে ছিল আচ্ছা ওই সময়। তো কিছুক্ষণ আগে অ্যাকশনের কথা আমি এই কারণে তুলেছিলাম, কারণ আমি জানি যে আপনি সেই সময় বড় বাজেটের বেশ কিছু সিনেমার অফার পেয়েছিলেন। হ্যাঁ, তো সিনেমাতে গেলেন না কেন? আসলে এটা আমি আমার বাবার কথাটা রেখেছি, মানে আমার বাবা বলেছে তুমি রক্ষণশীল পরিবার, রাইট, আচ্ছা ওইটা একটা ব্যাপার ছিল। আর আমার বাবা বলতেন আর কি যে তুমি নাটক করো, বাট সিনেমাটা না করলে আমার জন্য ভালো হয়, খুশি হই। তো ওই সময় আসলে ওনারকে আর মানে কি বলবো, হতাশ করতে দেইনি বা হতাশ করিনি। তো এইভাবে করা হয়নি, তবে খুব ইচ্ছা ছিল এবং লোভনীয় অফারও ছিল আমার। কোন কোন সিনেমার? এটা আসলে এইভাবে বললে দু একটা শুনি আমরা। এটা আসলে তমিজুদ্দিন রিজভির একটা ওই সময় উনি খুব পপুলার চিত্র পরিচালক ছিলেন। হ্যাঁ, তুমি আমার বলে একটা সিনেমা করেছিলেন, শাহরুখ সালমান শাহ জুটির প্রথম ছবি। হ্যাঁ, উনি করেছেন। উনি জাফর ইকবালকে নিয়ে অভিনয় করেছেন, রাজ্জাক সাহেবকে নিয়ে অভিনয় করেছেন, মানে ফিল্ম বানিয়েছেন। তো ওই সময় উনি আমাকে অফার দিয়েছিলেন। তো এটা খুব লোভনীয় অফার ছিল। হয়তো ওই সময় আমি যদি করতাম হয়তো অন্য কোনো কিছু হতো। আপনাদের জেনারেশনের একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আপনারা লোভ সংবরণ করতে খুব ভালোভাবে পারতেন। হ্যাঁ, যেমন কেয়ামত থেকে কেয়ামত, সেটি সালমান শাহ মৌসুমীকে আমরা দেখেছিলাম, কিন্তু তার আগে আমাদের তৌকির আহমেদ হোক কিংবা নোবেল হোক, হ্যাঁ, অনেকেই অফার পেয়েছিলেন, কিংবা স্বজনের জন্য যেমন তানিয়া আহমেদ অফার পেয়েছিলেন, সাদিয়া ইসলাম মৌ তো প্রচুর ছবিতে অফার পেয়েছিলেন, বিপাশা হয়। তো আপনারা যে লোভ সংবরণ করে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারতেন, এর রহস্যটা আসলে কি ছিল? আসলে লোভ বিষয়টাই তো ডিফারেন্ট, তাই না? আপনি যতটুকু নিতে পারবেন, আপনি যতটুকু করতে পারবেন, অতটুকুর মধ্যে থাকাই ভালো। এবং ওই যে বিষয়টাকে নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়টাকেই আপনি রপ্ত করতে পারলে, অর্থাৎ হাইলাইট করতে পারলে, বা সেটাকে নিয়ে দর্শকের জন্য তো আমরা কাজ করি, তাই না? সে দর্শকের মাঝে পৌঁছানোটাই কিন্তু সবচেয়ে বড়। আপনার তো ওয়ে তো অনেকগুলো আছে, আপনি যে ওয়েতে যেতে চান আপনাকে প্রথমে লক্ষ্যটাকে ঠিক করতে হবে। আমি এখন সব জায়গায় একটা নৌকার মধ্যে তো আমি থাকতে হবে, আমি যদি সবগুলোর মধ্যে যাই তাহলে কোনোটাই হয় না। তো সেই ক্ষেত্রে লোভটাকে আসলে সংবরণ করা উচিত আমি মনে করি। আমরা ওই সময় করেছি, কারণ আসলে ওই সময় আমরা যে বললাম যে অনেক কিছু পেয়েও আমরা নিতে চাইনি, অনেক কিছু, অনেক অফার ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে, আসলে ওগুলো বলতে চাই না, কিন্তু ওই বিষয়গুলোকে এখন মনে হয় হয়তো একটা থেকে চেঞ্জ করে অন্যটাতে গেলে হয়তো ভালো করতাম। আবার এখন মনে হয় না, যেটা করেছি ওইটাই যথেষ্ট। যেটা আপনি বলছিলেন যে সে সময় আপনি ভেবেছেন যে কাজগুলো ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, আমি বলবো যে আপনারা এই সংবরণ করেছিলেন বলেই কিন্তু আজও আপনাদের মানুষ মনে রেখেছে। আপনারা অভিনয় থেকে এখন অনেকটাই দূরে, হ্যাঁ, তারপর আপনাদের স্থায়িত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এই সময়ের অনেকেই হয়তো দুদিন জনপ্রিয় থাকে তারপরে হয়তো অনেকে ভুলে যায়। সবার কথা অবশ্যই বলছি না, সেই সময়ের কথা আরেকটু ফিরে যাই। আপনি বেতারেও নিয়মিত অভিনয় করতেন এবং সেখানেও অনেক অভিজ্ঞতা রয়েছে, একটু শুনবো। বেতারে আমি অসংখ্য নাটক করেছি, এটা আমার একটা খুব ভালো লাগা একটা জায়গা ছিল। যেমন ধরেন কণ্ঠ যে একটা ভেরিয়েশন হয়, কণ্ঠের মাধ্যমে যে একজন যারা শ্রোতা তারা যে সেটার অনুভূতিটা পায়, মানে সেই ফিলিংসটা তারা পায়, এটা কিন্তু একটা অনেক বড় একজন অভিনেতার জন্য পাওয়া। বিশেষ করে আমি কণ্ঠের মাধ্যমে আমি একজন দর্শক বলবো না, শ্রোতার কাছে আমি যেতে পারছি। হ্যাঁ, তো এটা বেতারে নাটকের মাধ্যমে হওয়া খুবই সম্ভব এবং হয়। কাজটা বোধহয় একটু কঠিনই ছিল, কারণ একদম কণ্ঠের মধ্য দিয়ে অনুভূতিটা প্রকাশ করা, কণ্ঠের মাধ্যমে, হ্যাঁ, ওটা অনুভূতি প্রকাশ করা, আমার ফিলিংসটাকে প্রকাশ করা, বা আমি একজন, আপনি রেডিওতে শুনছেন বা বেতারে শুনছেন, সে বেতারে শুনেছ, বেতার নাটক, অনেক নাটক আমি করেছি যেগুলো অনেক সময় অনেক রাতেও নাটকগুলো প্রচার হয় বা প্রচার হতো। অনেকে আমাকে বলতো
যে আমার গলাটা মানে শুনেই বলতো যে আমি কাজ করছি, মানে এরকম পপুলার ছিল ভেতরে। আচ্ছা, আপনি আমাদের একটু টিপস দিন না, মানে কণ্ঠ চর্চার জন্য আপনি সেই সময় কি করতেন, কিংবা এখনো তো আপনি দারুণ কণ্ঠের অধিকারী। গরম চা খাবেন, কফি খাবেন, ঠিক হয়ে যাবে। আর সৃষ্টিকর্তা প্রদত্ত আপনি কিছুই করেননি? কিছু করেন তো প্রয়োজন হয় না আসলে। আচ্ছা আচ্ছা, এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্তই হয়। আচ্ছা, তবে চর্চা করতে হয়, ভোকালটাকে আপনার ভালোভাবে মানে এটাকে কি বলে যত্ন রাখতে হয়। আপনার ক্যারিয়ারের সুবর্ণ সময় ছিল 2000 কিংবা 2000 পরবর্তী যেই সময়টা ছিল, তারপর একটা সময় আপনি বিদেশ চলে গেলেন। হ্যাঁ, মানে এটা তো অনেক বড় একটা সিদ্ধান্তই ছিল নিশ্চয়, যে দেশ ছেড়ে কিংবা নিজের পরিচিতি ছেড়ে, জনপ্রিয়তা ছেড়ে আপনি চলে গেলেন, কেন? এটা আসলে প্রফেশনালির কারণেই, সত্যিকার অর্থে। একটা সময়তে যখন আসলে নাটক থেকে যখন আমি আমার প্রফেশনের দিকে, মানে আমার বিজনেসের দিকে, আমার ওই দিকটা যখন আমি ইনভলভ বেশি হচ্ছিলাম, তখন দেখছিলাম যে আমাকে আর সময়টা যদি আমি ওদিক থেকে আবার ওই যে একটু আগে আমি বলেছি যে যেটাতে আমি যাব সেটাকে, লক্ষ্যটাকে যেন ঠিক রাখতে হয়। তো আমি ওই যখনই প্রফেশনের দিকে বেশি ব্যস্ত হয়ে গেলাম, তখন আসলে এই নাটক বা অভিনয় ব্যাপারটাকে আমার এখান থেকে সরে যেতে হচ্ছিল, মানে সরে মানে বলা যেতে পারে একটু দূরে যেতে হচ্ছিল। আচ্ছা, আস্তে 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 আমি আসলে দূরে চলে গেছি। পরিবারের কি কোনো চাপ ছিল বিষয়ে? না, এরকম চাপ ছিল না, একসময় ছিল। আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি অন্য একটা লক্ষ্য যাবেন। শুরুতে আমেরিকা গিয়েছিলেন, এখনো যেখানে আছেন? আমি আসা যাওয়া করতাম, বাট এখন আমি ওখানে অবস্থান তো করছি। শুরুতে বিষয়টা তো এমন ছিল না যে লাইফ ইজ বেড অফ রোজেস, একদম প্রশস্ত রাস্তা ছিল আপনার জন্য, সেখানেও নিশ্চয়ই শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। ওরকম না, যেমন আমি শুরুতে যখন আমি আসা যাওয়া করতাম, আমি যখন যেই বিজনেসটা আমি এখানে করছিলাম সেটার রিলেটেডই ওখানে ছিল। আচ্ছা, পরবর্তীতে আমি একটা কর্পোরেট কোম্পানিতে আমি জয়েন করি, মানে একটা জব হিসেবে নেই। কারণ ইউএসএতে আপনার একটা প্রফেশন সঠিক থাকতে হয়। স্ট্রাগল অতটা আমি করিনি, যেটাকে বলা যেতে পারে যে যারা প্রবাসী জীবন স্টার্ট করে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, এটা করতে হয়, ওটা করতে, আমি এই ধরনের কোনো কিছুর মধ্যে আমি ফেস করিনি। মানসিক শান্তি খুঁজে পাচ্ছিলেন এই যে শিল্পীদের ক্ষেত্রে যেটা হয় যে রেগুলার আপনি কাজে ব্যস্ত থাকতেন, সেটা বাদ দিয়ে আসলে একটা কাজের মধ্যে থেকেছেন, আবার পরিবারকে ছাড়াও থাকতে হয়েছে, তো সেই মানসিক শান্তিটা খুঁজে পাচ্ছিলেন? একটু তো কষ্ট থাকতেই হবে, প্রবাস জীবন মানে একটু কষ্টের, মানে অর্থাৎ কষ্ট বলতে যে পরিবার বা নিজের খুব যারা রিলেটিভ তাদেরকে রেখে প্রবাস জীবনে থাকা, এটা একটা যেমন। আর আমি যেহেতু নাটক মানে অভিনয়টাকে এতটাই পছন্দ করি, মানে এতটাই আমার রক্তে, মানে আমার ব্লাডে মিশে গেছে, মানে দেখলেই মনে হয় যে আমি কেন করছি না। অনেক ইচ্ছে হয়, এখনো কিন্তু ইচ্ছে হয় যে কাজটা করার খুব মানে যেটাকে বলে স্পৃহা এখনো আছে। ওই সময়ের কারণে এখন আর হয়ে ওঠে না। তারপর বলে না যে কষ্ট করলে কেষ্ট মিলে। হ্যাঁ, কিছু স্যাক্রিফাইস করে আপনি যা পেয়েছেন তাতে আপনি সন্তুষ্ট নাকি আফসোস হয়? না, আমি আফসোস করতে চাই না, লাইফ তো একটাই, তাই না? আফসোস করলে দেখা যাবে যে আপনি কি বলবো, যে আপনার যে মানে মানসিক যে সুখ, মানসিক যে তৃপ্তি, সেটা থাকবে না। আপনি সবসময় আফসোসের মধ্যেই থাকবেন। আপনি যতটুকু পাবেন ওইটাই আপনার জন্য মনে করবেন যে এটাই রেডি আছে। হয়তো এরপরে আবার আপনাকে ট্রাই করতে হবে যে আমি যেখানে আছি সেটা থেকে আরও যেন কিছু ভালো করতে পারি, আমি যেন ভালো পেতে পারি, ট্রাই করতে হবে। এখন কোন প্রতিষ্ঠানে কি পদে আছেন? আমি একটা এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ, নিউ ইয়র্ক স্টেটের এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা হেলথ কেয়ার, সে প্রতিষ্ঠানে আমি আছি, ওখানে কাজ করছি। তো যেটা লাবণ্য বলছিল অভিনয় থেকে দূরে থেকে অভিনয়কে মিস করেন কিনা, তবে আমি জানি যে আপনি এর মধ্যেই থাকেন। হ্যাঁ, প্রত্যেক বছরই আপনি দেশে আসেন এবং কয়েক বছর আগেও আপনি অভিনয় করেছেন বাংলাদেশে, এবং সেখানে থেকেও আপনি বিভিন্ন নাটক, বিজ্ঞাপন চিত্র নির্মাণ কিংবা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন। তো এই সম্পর্কে একটু শুনি। আসলে এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে যখন আমি কাজ করেছি তখন আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল, এখনও আছে, বাট আগে যেভাবে রেগুলার যে কাজগুলো আমি করতাম, মানে আমি যখন এখানে অবস্থান করতাম, আমি যখন থাকতাম, তখন যেভাবে কাজগুলো করা হতো এখন সেইভাবে হয় না।
বাট প্রতিষ্ঠানটা আছে। যখনই সুযোগ হয় তখনই কিছু কাজ হয় এখান থেকে। আচ্ছা, গতবার আমি যখন বলেছিলাম একটা ইন্টারভিউতে আপনাদের, তখন বলেছিলাম একটা ফিল্মের ব্যাপারে, সেটা আমি অনেক দূর আগিয়েছি। আচ্ছা, তো মানে সেই ছবিটি আপনি প্রডিউস করবেন, জি। অভিনয় করবেন? যদি আমার ক্যারেক্টারের সাথে মিশে যায়, আচ্ছা, যদি হয়, তাহলে নাও করতে পারি। ওকে। তো আমার সারপ্রাইজ থাকুক তাহলে। ওটা একটা শখের একটা বিষয় রয়ে গেছে, মানে আমার একটা ড্রিম রয়ে গেছে। তো যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আই উইল ডু দ্যাট। অ্যাকশন ছবি হবে নিশ্চয়। অবশ্যই একটা ডিফারেন্ট হবে। আচ্ছা। এবং মনে মনে আমার প্লটটা, এটা আমার একটা গল্প, প্লটটা আমি রেডি করেছি। দু একজনের সঙ্গে, মানে ডিরেক্টর দু একজনের সঙ্গে কথা হচ্ছে, অলরেডি কথা বলেছি। দেখা যাক কতটুকু আমি সাকসেস হতে পারি। তো বিদেশ বিভয়ে বসে অনেক কাজ করেন, প্রফেশনের সাথে যুক্ত আছেন, কিন্তু বাংলা নাটক সিনেমার খোঁজ খবর তো নিশ্চয়ই রাখা হয়। তো এই মুহূর্তে কারা ভালো করছে আপনার কাছে কি মনে হয়? আসলে এই মুহূর্তে তো আমি যখন বাইরে থাকার পরেও আমি নাটক দেখি, যখন সুযোগ পাই, সময় পাই, ইউটিউবে আমার দেখা হয়। আচ্ছা, আর সিনেমা দেখা হয় না তেমন একটা। আর নাটকের এখন যারা কাজ করছেন অনেকেই ভালো করছেন। আসলে সবার নাম আসলে এই মুহূর্তে বলতে পারবো না, একজন তবে দুজন। ছেলেদের মধ্যে অপূর্ব আছে, নিশু আছে, মেয়েদের মধ্যে মেহজাবিন, সাবিলা নূর ভালো করছে। বাহ, বাহ। এমনিতে দেশের বাইরে যদি একটু শিল্প চর্চার কথা জানতে চাই, আপনি যখন থেকে গিয়েছেন সেখানে কেমন চর্চা হয় নাটকের কথা বলি, বা অন্যান্য মাধ্যম যদি থাকে? ওখানে কিন্তু বাংলাদেশি একটা ছোট্ট মিনি বাংলাদেশি বলা যেতে পারে, মিনি বাংলাদেশ, নিউ ইয়র্কে হ্যাঁ, স্পেশালি। নিউ ইয়র্কে। সেটা হচ্ছে যে অসংখ্য বাংলাদেশিরা ওখানে বসবাস করেন এবং রেগুলার বাংলাদেশি অ্যাক্টিভিটিস হয়, মানে কালচারাল অ্যাক্টিভিটিস হয়, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তারপরে নাটকেরও কিছু কিছু কাজ হয়। আচ্ছা, তো ইটস নট ব্যাড। আমি মনে করি যে বাংলাদেশের কৃষ্টি কালচার যেটাকে বলে, মানে সংস্কৃতি, এটা ওখানে কিন্তু হচ্ছে। আমাদের অসংখ্য শিল্পীরা কিন্তু বাংলাদেশে যাচ্ছে, প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছে। হ্যাঁ, এবং এখন তো নিউ ইয়র্কে ধরেন, মানে আমি মনে করি যে অনেক প্রথিতযশা যারা খুব আগে, যারা লিজেন্ড গায়ক গায়িকা বলি বা নাটকের শিল্পীরা বসবাস করছেন। জি। বাহ, এবং খুব কমফোর্টেবল তারা ওখানে বসবাস করছেন, নিজেদের লাইফ তারা লিড করছেন। বাহ। আচ্ছা, এর কারণ কি মনে হয়? মানে দেশে এতদিন ধরে থেকে জনপ্রিয়তা পেয়ে তারপরে জীবনের একদম শেষ দিকে কিংবা মধ্যভাগে তারা বিদেশে স্থায়ী হচ্ছেন, এর পিছনে কি কারণ রয়েছে এটা আপনার? আসলে একটা কারণ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে জীবনের নিশ্চয়তা। আচ্ছা, আপনি কাজ করছেন, আপনি কাজের সাথে সাথে আপনি শ্রমের যে যে মিনিমাম যে মজুরি যেটাকে বলে, আপনার যে শ্রমের যে মর্যাদাটা, ওটার সাথে সাথে আপনি পাচ্ছেন। আপনি যেই কাজই করেন না কেন, যে প্রফেশনই থাকেন না কেন, আপনি সাথে সাথে সেটা রিয়াকশনটা পাচ্ছেন। দেন ওই সময় কিন্তু আপনি মেন্টালি আপনি কিন্তু হ্যাপি Satisfied, হচ্ছেন, জি। অ্যান্ড স্যাটিসফাইড হচ্ছেন, মেন্টালি হ্যাপি হচ্ছেন যে আমি আমার ঘাম জড়াবার পর আমি ওয়েট করব না যে আমার পয়সাটা আমি পাবো যেটা বলে কিনা। যে শ্রমিকের ঘাম ঝরানোর Right. আগেই আপনি শেষ করবেন। আপনি ধরেন যে আপনি ডেইলি বেসিসে যদি অনেকেই কাজ করেন ডেইলি বেসিস, আচ্ছা, যেই ঘন্টাটা শেষ হবে সাথে সাথে আপনার হাতে পয়সা চলে আসছে। ওয়েজেস চলে আসে। আপনি যদি মান্থলি অথবা মানে উইকলি করেন, আপনি দেখবেন উইকলির সাথে সাথে আপনার ব্যাংকে আপনার টাকাটা চলে আসতেছে। যেটা আমাদের দেশে অনেক সময় অনেক দিন ঘুরতে মানুষের হয়। এই নিশ্চয়তাটা একটা সময় আসলে পরে, যাদের বয়স হচ্ছে বা যারা একটা সময় চলে যাচ্ছে, তারা এই নিশ্চয়তাটা চায়। এই কারণেই কিন্তু ওখানে আপনার বসবাস করে বা বসবাস করছে অনেক নামি দামি যারা আছেন, যারা অনেক এখানে কিন্তু অনেক লিজেন্ড ছিলেন, তারাও কিন্তু এখন ওখানে থাকেন জি। না। কিন্তু কেন? এই একটাই মাত্র কারণ, এই একটি নিশ্চয়তা। কারণেই কিন্তু আপনার ওখানে বসবাস। কাজের আগ্রহটাও বাড়ে এতে করে আসলে। হ্যাঁ, নিজের লাইফটাকে আপনার একটু ভালোভাবে সাজানো যায়। একদমই। হ্যাঁ, এখানে অনিশ্চয়তা বলতে কিছু নেই। আপনি কাজ করবেন, কাজের রেজাল্ট আপনি সাথে সাথে সবগুলো পাবেন। প্রফেশনের মতো এটাও আসলে Exactly. এভাবে
হওয়া উচিত। তবে শিল্পীরা যেখানেই থাকুক আমাদের মনের ভেতর সব সময় থাকে, যেমন আপনি ছিলেন, সব সময় একদমই। আছেন এবং আপনারাও থাকবেন। আছেন আমাদের মনের মধ্যে। চমৎকার। তো আরেকটা বিষয় আমার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে একদম শুরু থেকে, যেহেতু বলছিলেন যে আপনি বাফাতে গিয়েছেন এবং গান শিখেছিলেন ছোটবেলায়, সেই নমুনাটা আজকে একটু পেতে চাই। আমি গান করবো এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের রাঙা সকালের এখানে একটা ছোট্ট স্মৃতি রেখে যেতে চাই আপনার গান শুনে। আমি ধরেন আসছি, এসে আমার গলা বা আমি এটা বলবো না যে আমার গলা নষ্ট হয়ে গেছে বা আমি গানের শিল্পী, ওরকম কিছু বলবো না। মানে আমি গান করবো এটা ওরকম তো কোন চিন্তাই করিনি কখনো। সেটি মজা যে প্রস্তুতি ছাড়া 2 লাইন। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। বাহ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সানগ্লাসটা নামিয়ে লাবণ্যর দিকে তাকালেন কেন? আসলে গান আমি শুরু করেছিলাম কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা। আমি যখন বাসায় থাকি বা যখন একা থাকি আমি রবীন্দ্রসঙ্গীতই শুনি। চমৎকার। চমৎকার। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। অনেক ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আবার কথা হবে। ভালো থাকবেন আপনি। আপনাদের সঙ্গে কথা বলে অনেক অনেক ভালো লাগলো এবং মাছরাঙ্গা পরিবারকে আমি আবার সবার আগে ধন্যবাদ দিয়েছি, আবারও ধন্যবাদ দিতে চাই যে মাছরাঙ্গা পরিবার সত্যিকার অর্থে একটা পরিবারভুক্ত মানুষ বা পরিবারভুক্ত একটা অর্গানাইজেশন। ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারাও। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।